সাব্বাস নির্বাচন কমিশন। দিদিমণির উন্নয়ন বাহিনীর ভোট লুটের খেলা এক 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 করে সমস্ত জায়গা কার্যত শিল করে দিচ্ছে। তাই 2026-এ যে ভয়ঙ্কর খেলা হবে এবং সেটা নির্বাচন কমিশনই খেলবে, সেই ইঙ্গিত কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। দেখুন, গতকালই একটা প্রতিবেদন আপনাদের সামনে নিয়ে এসেছিলাম, যেখানে বলেছিলাম যে এবার কিন্তু পশ্চিমবঙ্গে ভোট এক দফায় হতে চলেছে এবং আপনারা তাতে মোটামুটি সহমত হয়েছেন যে এটা করলে কিন্তু মাস্টার স্ট্রোক হতে চলেছে। বিভিন্ন দফায় ভোট করলে কাজের থেকে অকাজ হয় বেশি এবং সেখানে এই যে লুঠেরা বাহিনী রয়েছে তাদেরকে ঘুরিয়ে ফুরিয়ে সব জায়গায় ব্যবহার করতে পারে, কিন্তু এক দফায় ভোট হলে সেই সম্ভাবনা জলাঞ্জলি হয়ে যাবে। এবার তারপরেও কিন্তু আপনারা সন্তুষ্ট ছিলেন না। তার কারণ হচ্ছে আপনাদের মতে ভোট লুট হয় দু জায়গায়, একটা ভোটের দিন, একটা গণনার দিন। সেই গণনার দিন কাউন্টিং নিয়ে কি ভাবনা চিন্তা করছেন নির্বাচন কমিশন? আপনারা যতখানি ভাবছেন, নির্বাচন কমিশন কিন্তু তার থেকেও বেশি ভাবছে। এবারে পশ্চিমবঙ্গে সুষ্ঠুভাবে স্বচ্ছভাবে নির্বাচন করতেই হবে। তারপর যে রাজনৈতিক দল তাদের মানুষের ভোট নিয়ে জিতে আসবে সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। তাই ভোটের পাশাপাশি এবার গণনা নিয়ে একাধিক নজিরবিহীন সিদ্ধান্ত তারা নিতে চলেছে। দেখুন, এতদিন গণনা কি হতো? এতদিন গণনা হতো যে কোনো সরকারি অফিসে, এমনকি স্কুলে, কলেজে, ফলে সেই সব জায়গাতে স্ট্রং রুম করা হতো আর এইখানেই মেন খেলাটা হয়ে যেত। আপনারা বলছেন দুটো জায়গায় খেলা হয়তো, আমি বলি 4টে জায়গায় খেলা হয়। ভোটের দিন খেলা হয়, তারপর ওই যে ভোট হয়ে যাওয়ার পর ইভিএম বাক্সগুলোকে নিয়ে আসা হচ্ছে ওই রাস্তাটাই খেলা হয়, এনে যে স্ট্রং রুমে রাখা হচ্ছে সেইখানে খেলা হয় এবং তারপর কাউন্টিংয়ে খেলা হয়। কাউন্টিংয়ে কী খেলাটা হয়? বেসিক্যালি এখানে ওই 14 তলার বিজ্ঞাপনের অনুপ্রাণিত চটিচাটা মিডিয়া আছে, তারা নির্বাচন কমিশন খবর দেওয়ার আগেই কোথাও থেকে খবর পেয়ে যায়। কোথা থেকে খবর পেয়ে যায়? এই উন্নয়ন বাহিনীর কাছ থেকেই পেয়ে যায়। এবং মোটামুটি সকালে যখন ইভিএম বাক্স খোলে দেখা যায় বিরোধী এবং শাসক প্যারালালি দৌড়চ্ছে, কাছাকাছি 5-10-15টা সিটের ডিফারেন্স। তারপর যেই 10টা 10:30 বাজে দেখা যায় একটু একটু করে শাসক লিড নিতে শুরু করেছে। আর যেই 11:30-12টা বেজে যায় অমনি বলে দেওয়া হয় যে শাসক ব্যাপকভাবে এগিয়ে আছে। যে মুহূর্তে এই খবরটা দেওয়া হয়, মানুষের মধ্যে, বিরোধীদের মধ্যে একটা প্যানিক ক্রিয়েট করে দেওয়া হয় এবং এর পাশাপাশি গণনা কেন্দ্রে হয় সবথেকে বড় খেলাটা। সেখানে বিরোধী দলের এজেন্টকে বলা হয়, দেখ তোরা ব্যাপকভাবে হারছিস, আমরা আবার ক্ষমতায় আসছি, আর এরপর যদি গণনা কেন্দ্রে থাকিস তাহলে মেরে ছাতু করে দেবো, এরপর কপালে দুঃখ আছে। ফলে বিরোধী দলের এজেন্টদের বার করে দেওয়া হয় এবং যেটা কাউন্টিং এজেন্টদের এক্সপিরিয়েন্স, তাদের সঙ্গে কথা বলে জেনেছি এরপর আর কাউন্টিং বলে কোনো বস্তুই হয় না। এরপর যারা ওই ভেতরে থাকে তাদের যেটা মনে হয় সেই কথা অনুযায়ী কিন্তু তারা বলে দেয় এই স্কোর লেখো, সেটাই লিখে দেওয়া হয় এবং তারপর ফল ঘোষণা করে দেওয়া হয়। এইভাবেই কিন্তু এখানে উন্নয়নটাকে ছিনিয়ে নেওয়া হয়। এবার কিন্তু সেই সমস্ত কিছু বন্ধ হতে চলেছে। কিভাবে বন্ধ হতে চলেছে? অন্তত 8টা প্রপোজাল গেছে এবং সেগুলোর মধ্যে সবগুলোই প্রায় অ্যাকসেপ্টেড হয়ে যাবে এমন শোনা যাচ্ছে। ফার্স্টলি ওই যে গণনা কেন্দ্র, সরকারি অফিস, স্কুল, কলেজ, যেখান থেকে লুটটা চলে ভোটের, সেই সমস্ত জায়গায় এবার কাউন্টিং বন্ধ হয়ে যাচ্ছে। 294টা কেন্দ্র, তার জন্য প্রাইমারিলি 150টা গণনা কেন্দ্রকে চিহ্নিত করেছিল এই রাজ্যের নির্বাচন কমিশন এবং তারা সেই জায়গাটাকে যখন সেন্ট্রাল ইলেকশন কমিশনের কাছে পাঠিয়েছে, সেন্ট্রাল ইলেকশন কমিশন সেখান থেকে বেশ কিছু ছেঁটে দিয়েছে এবং 114টা গণনা কেন্দ্রকে তারা ফাইনালাইজ করেছে। এই 114টা গণনা কেন্দ্রের মধ্যে কি রয়েছে? এই 114টা গণনা কেন্দ্রের মধ্যে রয়েছে ডিএম অফিস। প্রত্যেকটা জায়গাতেই ডিএম অফিসকে নেওয়া হচ্ছে, সেখানে কাউন্টিংটা হবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে যেখানে যেখানে ডিএম অফিসে বেশি চাপ পড়ে যাবে বলে মনে হচ্ছে, মানে যে জেলাগুলো বড়, ধরুন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, এই ধরনের যে বড় জেলাগুলো রয়েছে, সেক্ষেত্রে এসডিও অফিসের হেল্প নেওয়া হবে, অর্থাৎ মহকুমা শাসকের অফিস, সেইখানে কাউন্টিং হবে। ওই সরকারি অফিস, স্কুল, কলেজ এইসব জায়গায় হবে না। এবং 3 নম্বর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেহেতু ডিএম অফিস বা এসডিও অফিসে কাউন্টিং হবে, এবারের দায়িত্বে খুব সম্ভবত আর রাজ্যের বাহিনী থাকছে না। রাজ্যের পুলিশ না গণনা কেন্দ্রের ভেতরে না গণনা কেন্দ্রের বাইরে, তারা বাইরের যে জনতা আছে সেই ভিড়টাকে ট্যাকেল করা হবে, সেইটার জন্য তাদেরকে ব্যবহার করা হতে পারে। তাহলে এই কাউন্টিংটা পাহারা কে দেবে? যেটুকুনি শোনা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী যারা আসছেন, সেই কেন্দ্রীয় বাহিনী কিন্তু গণনা কেন্দ্রের বাইরে এবং ভেতরে দু জায়গাতেই পাহারা
করার দায়িত্বে তারা থাকবেন। অর্থাৎ ওই ভেতরে যেরকম শোনা যায় না 7 লাখ ভোটে জেতা মস্তান, তার যে কাউন্টিং এজেন্টরা ছিল, বিরোধী পক্ষ অভিযোগ করেছিল যে সেফটি পিন নিয়ে ছুঁচ নিয়ে ঢুকে গেছে এবং মানে প্রথম কাউন্টিং শুরু হওয়ার আগেই ছুঁচ ফোকাটাতে শুরু করেছে। কেননা যে ইভিএম বাক্সগুলো আসছিল সেগুলোর সিল সব ভাঙা, সেগুলো সব বদলে যাওয়া ইভিএম, সেইগুলো দিয়ে জিতে বড় বড় বাতেলা মারা হয়। এবার কিন্তু কেন্দ্রীয় বাহিনী পুরো ভেতরে এবং বাইরে থাকছে, ভালো করে সার্চ করে ঢোকানো হবে, সুতরাং এই ধরনের কোনো কিছু হচ্ছে না। এটা গেল 3 নম্বর। 4 নম্বর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা ইলেকশন কমিশন খুব সম্ভবত এটা নিয়ে যখন এমসিসি চালু হবে, মডেল কোড অফ কন্ডাক্ট চালু হবে, তখন নির্দেশিকা দিয়ে দেবে। কিন্তু যেটা শোনা যাচ্ছে যে এই যে কাউন্টিং হলগুলো থাকছে এর বাইরে ডিসপ্লে বোর্ড থাকবে এবং সেখানে যা ডিসপ্লে করা হবে এবং কমিশনের ওয়েবসাইটে যে ডেটা আপডেট করা হবে, বিভিন্ন যে সংবাদ মাধ্যম আছে তারা সেটাকে রেফারেন্স করেই পাবলিশ করতে পারবে। ওই আমরা গোপন সূত্রে খবর পেয়েছি জিতে গেছেন অমুক চন্দ্র অমুক, আমরা গোপন সূত্রে খবর পেয়েছি ব্যাপক ভোটে এগিয়ে আছেন, না, সেরকম কোনো রকম কিছু এবার করা যাবে না। কাউন্টিং হল অর্থাৎ ডিএম অফিস এবং এসডিও অফিস এর বাইরে কিন্তু ডিসপ্লে বোর্ড থাকবে এবং সেই ডিসপ্লে বোর্ডে সেখানে যে ডেটাটা দেখানো হবে, কে এগিয়ে রয়েছে, কে পিছিয়ে রয়েছে, কত ভোটে এগিয়ে রয়েছে, সেটাই সংবাদ মাধ্যম দেখাতে পারবে, ফলে প্রভাবিত করার জায়গা থাকছে না। এবং এইটার উপরই এটাই কিন্তু অথেন্টিক খবর হবে, এর বাইরে অন্য কোনো ইনফরমেশনকে গুরুত্ব দেওয়া হবে না, কেউ সেটা পাবলিশ করতে পারবে না। আচ্ছা, 5 নম্বর যেটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেরকম ভোটের সময় ওয়েবকাস্টিং হয়, আপনারা জানেন যে সিসিটিভি লাগানো থাকে, যদিও সেটা আগের যে নির্বাচন কমিশনার ছিলেন তাকে কাজে লাগিয়ে সব এদিক ওদিক করে দেওয়া হতো, এবার সেই সম্ভাবনা হবে না। আলাদা করে ওয়ার রুমই কিন্তু তৈরি হচ্ছে, যেটা ওই শিপিং কর্পোরেশনের যে নতুন অফিস 2-3 দিনের মধ্যে উঠে আসবে নির্বাচন কমিশন, সেখানে পুরো ওয়ার রুমই সেট করা হচ্ছে। সেখানে এই যে 114টা গণনা কেন্দ্র রয়েছে প্রত্যেকটাতে সিসিটিভি থাকবে এবং সেটার ওয়েবকাস্টিং হবে, সেইখান থেকে মনিটর হবে যে ভেতরে কোনো বিরোধী দলের এজেন্টের উপর অত্যাচার হচ্ছে কিনা, সেখানে কোনো রকম ঘাপলাবাজি হচ্ছে কিনা, সমস্তটা সেখানে হবে। এবং এর থেকেও যেটা গুরুত্বপূর্ণ, এটা কোনো ফাইনালাইজ হয়নি, কিন্তু নির্বাচন কমিশন সূত্রে এটা নিয়ে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে, কেননা তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে স্বচ্ছ নির্বাচন। স্বচ্ছ নির্বাচন তখনই হবে যখন সাধারণ মানুষ স্যাটিসফাইড হবে। সুতরাং যেহেতু এটা ওয়েবকাস্টিং হচ্ছে, সাধারণ মানুষকে স্যাটিসফাই করার জন্য ওই যে ডিসপ্লে বোর্ডগুলো থাকছে তার পাশে জায়ান্ট স্ক্রিন লাগিয়ে দেওয়া হবে, ফলে কাউন্টিং হলের ভেতরে কি চলছে সেটাকেও কিন্তু বাইরে থেকে দেখা যাবে। ফলে ভোট চুরির যে ছোট্ট ছোট্ট জায়গাগুলো আছে যেখানেই মেজর রোলটা প্লে করে এই উন্নয়ন বাহিনী, তাদের খেলাটা পুরোপুরি বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এর পাশাপাশি আরও যে দুটো জায়গার কথা বলছিলাম, যে ওই নিয়ে যাওয়া ট্রান্সপোর্টের সময় ইভিএম বাক্সগুলো, সেখানে একটা খেলা হয় এবং তারপর যখন স্ট্রং রুমে রাখা হয় তখন আরও সেখানে মারাত্মক খেলা হয়ে যায়। এটা যত দফা বাড়ে তত বেশি করে খেলাটা হয়। যেহেতু এবারে এক দফায় ভোটের কথা বলা হচ্ছে, মাঝখানে মাত্র 2-3 দিন সময় পাওয়া যাবে, ফলে এই খেলাটা করার কিন্তু খুব একটা সুযোগ থাকবে না। কিন্তু তার থেকেও যেটা খুব গুরুত্বপূর্ণ, এই স্ট্রং রুমগুলো হবে এই ডিএম অফিসেই বা এসডিও অফিসেই, ফলে এগুলোকে মনিটর করা, ট্র্যাক করা, যেরকম ইলেকশন কমিশন কেন্দ্রীয় বাহিনীদের দিয়ে অনেক সহজ হবে। তার থেকেও গুরুত্বপূর্ণ, যারা বিরোধী দল রয়েছে বা যে কোনো রাজনৈতিক দল যারা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা মনিটর করা অনেক ইজি হবে। কে ঢুকছে, কে বেরোচ্ছে, কে ওখানে কাছাকাছি যাচ্ছে, সেইগুলো কিন্তু তারা ট্র্যাক করতে পারবে এই অল্প দিনের মধ্যে হলে। সেটা একটা বড় স্টেপ হতে চলেছে। এবং যেটা শোনা যাচ্ছে যে যেরকম কাউন্টিংয়ের লাইভ স্ট্রিমিং হতে পারে, এই স্ট্রং রুমগুলোতেও তো সিসিটিভি লাগানো থাকবে, সেটারও তো ওয়েবকাস্টিং হবে। সুতরাং স্ট্রং রুমেরও লাইভ স্ট্রিমিং হবে, বাইরে যেহেতু ডিসপ্লে বোর্ডটা থাকছে যেখানে জায়ান্ট স্ক্রিন লাগানো হবে এবং সেই জায়ান্ট স্ক্রিনে যেখানে ফলটা দেখানো হবে এবং কাউন্টিংয়ের লাইভ ছবিটা দেখানো হবে, সেখানে স্ট্রং রুমের কাউন্টিং শুরু হওয়ার আগে স্ট্রং রুমের যে ছবি সেটাও লাইভ স্ট্রিমিং কিন্তু সেখানে করা হবে। ফলে সেই জায়গা থেকে ভেতরে কারোর থাকার দরকার নেই, বাইরে থেকেই তো পুরো দেখতে পাচ্ছে কি হচ্ছে না হচ্ছে। তো কাউন্টিংয়ের যে জায়গাটা রয়েছে সেখানে যে যথেষ্ট রকমের ঘাবলাবাজি হয় এই বাংলাতে, সেটা ইলেকশন কমিশন খুব ভালো করে বুঝে গেছে এবং সেটাকে আটকাবার জন্য কিন্তু মারাত্মক পদক্ষেপ নিতে চলেছে। প্রপোজালগুলো গেছে, এখন এর মধ্যে কতগুলো অ্যাকসেপ্টেড হয়, যেটুকুনি শোনা যাচ্ছে দিল্লি সূত্রে ম্যাক্সিমামই কিন্তু অ্যাকসেপ্টেড হতে চলেছে। আর যদি সত্যি এটা হয়, অর্থাৎ তুমি ভোটের দিন খেলতে পারছো না এক দফায় ভোট, তুমি
স্ট্রং রুমে খেলতে পারছো না, মাঝখানে 2-3 দিনের সময় রয়েছে, সেটা লাইভ স্ট্রিমিং হচ্ছে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কাউন্টিং, সেই কাউন্টিংয়ে খেলতে পারছো না। মানুষ খেলবে, মানুষ নিজের ভোটটা দেবে এবং তারপর সেটা স্বচ্ছভাবে কাউন্টিং হবে, তারপর যে রাজনৈতিক দলকে তারা পছন্দ করে তারা জিতবে, যাদের পছন্দ করে না তারা হারবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু মাঝখানে কেউ গুপিবাজি করবে, দিয়ে বলবে মানুষ আমাদের পাশে আছে, ওই জিনিস এবারে আর হচ্ছে না। সুতরাং কমিশন কিন্তু সদর্থক স্টেপ নিচ্ছে। অনেকেই গালাগাল দেন, না আপনি কমিশন নিয়ে এত খুশি কেন? বেশ কিছু খবর পাই যেগুলো হজম করতে হয়, যখন মিডিয়াতে আসে তখন আপনাদের সামনে নিয়ে আসি। সুতরাং কমিশনের স্টেপ দেখবেন, এমসিসিটা চালু হোক, এবার কমিশন কি খেলা খেলবে, এখনও কমিশন কিন্তু কিছু সেইভাবে শুরুই করেনি, বাবা বাছা করে শুধু কাজ করিয়ে নিচ্ছে। যাই হোক, এদিকে আজকে এসআইআর শুনানির শেষ দিন পশ্চিমবঙ্গে, অ্যাজ পার শিডিউল আজকে 7 ফেব্রুয়ারি, সুতরাং আজকেই সমস্ত শুনানি শেষ হয়ে যাওয়ার কথা। গতকালই বলেছিলাম যে ইন্ডিকেশন কমিশন দপ্তর থেকে পাওয়া যাচ্ছে, সেখানে 4টি জেলা সেখানে কিন্তু এই হিয়ারিং প্রসেস খুব সম্ভবত শেষ হচ্ছে না। কিন্তু সেখান থেকে যে রিপোর্ট এসছে সেখানে আরও বেশি করে আধিকারিক ডিপ্লয় করা হয়েছে এবং আগামী 3-4 দিনের মধ্যে সেখানে কিন্তু সেটা কমপ্লিট হয়ে যেতে পারে। ফলে হিয়ারিং আজকে কমপ্লিট না হলেও 14 তারিখের যে শিডিউল ডেট রয়েছে ফাইনাল ড্রাফট রিলিজ করার, সেটা থেকে কোনো রকম ডিভিয়েট হচ্ছে বলে আপাতত কোনো খবর নেই। আপাতত যেটা জানা যাচ্ছে যে জেলাগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে আজকের মধ্যে, সেই জেলাগুলোরই রিভিউ শুরু হয়ে যাবে, ফাইনাল লিস্ট তৈরি করার প্রসেস সেগুলো শুরু হয়ে যাবে এবং আগামী 3-4 দিনের মধ্যে এই যে 4টি জেলা বাকি থাকছে, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা উত্তর, নদিয়া এবং কালিম্পং, এই 4টি জেলা, সেইগুলো যখন হিয়ারিং শেষ হয়ে যাবে 10 তারিখ 11 তারিখ করে, তখন সেখানে কিন্তু তার ফাইনাল লিস্টিং বানানো শুরু হবে এবং সব মিলিয়ে এখন অবধি কিন্তু 14 তারিখেই ফাইনাল লিস্ট, ফাইনাল ড্রাফট রোল বার করার মতো জায়গায় কমিশন রয়েছে। কিছু হবে কিনা সেটা এন্ড অফ দ্য ডে বোঝা যাবে, তখন সেটা ক্লিয়ার হবে। কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ খবর, এই চেঁচামেচি করছিল না সুপ্রিম কোর্টে গিয়ে, মে আই 5 মিনিটস স্যার, তো সেই জায়গায় যে সব বৈধ ভোটারদের বাদ দিয়ে দেওয়া হচ্ছে, তাদের ভোটারদের বেছে বেছে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, কমিশন দুষ্টু, নটি, ন্যাস্টি, অনেক কথা আমরা শুনেছিলাম। তো সেই জায়গা থেকে শোনা যাচ্ছে যে এই যে হিয়ারিং প্রসেস হচ্ছে, সেই হিয়ারিং প্রসেসে লক্ষাধিক 4 থেকে 5 লক্ষ হিয়ারিংয়েই অ্যাপিয়ার করেনি 4 থেকে 5 লক্ষ, অলরেডি 58,20,000 বাদ গেছে, আরও 4-5 লক্ষ অ্যাড হওয়া মানে এখানেই কিন্তু হয়ে গেল 63 লাখ। এবং হিয়ারিংয়ের যেসব জায়গাগুলো কমপ্লিট হয়ে গেছে, যেসব বুথগুলো কমপ্লিট হয়ে গেছে, সেগুলো রিভিউ করে যে খবর পাওয়া যাচ্ছে, অবভিয়াসলি অফিসিয়াল খবর নয়, অফিসিয়াল খবর ইলেকশন কমিশন যখন জানাবে তখন অবশ্যই জানাবো, কিন্তু যে খবর জানা যাচ্ছে, ব্যাপক পরিমাণে নথি দুর্নীতি করার চেষ্টা করা হয়েছে, সেই সব আধিকারিকদেরও চিহ্নিত করা হচ্ছে, সেই সব ভোটারদেরও চিহ্নিত করা হচ্ছে। কমিশনের লিস্টেড 12টি যে নথি ছিল, তার বাইরে একাধিক ফালতু নথি, যে নথিগুলোর কোনো বিশ্বাসযোগ্যতা নেই, সেইগুলোকে তুলে দিয়ে ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা করা হচ্ছে। ফলে সেই সংখ্যাটা ফাইনালি কত যাবে, কোটি ছাড়াবে কিনা, অবশ্যই আমাদের নজর থাকবে। কিন্তু এদিকে যে নবান্ন প্রশাসনকে একটুও নিঃশ্বাস ফেলার সময় দিচ্ছে না, একটুও চাপ রিলিজ করছে না, বরং চাপ দিনের দিন বাড়িয়ে যাচ্ছে নির্বাচন কমিশন, সেই জায়গাটা স্পষ্ট হয়ে যাচ্ছে। দিদিমণি গল্প শুনিয়েছিলেন নির্বাচন কমিশনের কাছে তার নাকি 1,000 কোটি টাকা পাওনা আছে, সেই টাকাটা দিয়ে দিলেই এই বিএলও, ইআরও এদের টাকা নাকি মিটিয়ে দেবে, যে 60-65 কোটি টাকা বাকি আছে। ইলেকশন কমিশন তৃতীয়বার চিঠি দিয়ে দিল, এবং সেটা এই শনিবার, যে তোমরা ভাই টাকা রিলিজ করো, তোমরা টাকা দিচ্ছ না, এদের প্রাপ্য টাকা, হকের টাকা মেরে দেওয়ার চেষ্টা করছো, সেই কথা কিন্তু ইলেকশন কমিশন জানিয়ে দিল। কেন এই চিঠিটা এখানে এলো এবং কেন এটা গুরুত্বপূর্ণ, কেননা আগামী সোমবার শুনানি আছে মহামান্য সুপ্রিম কোর্টে, এবং সেখানে দিদিমণি নাকি আবারও গলায় কালো মাফলার জড়িয়ে গিয়ে নাটক করতে পারেন। কিন্তু রাজ্য সরকারকে এবারে বহু প্রশ্নের উত্তর দিতে হবে। অলরেডি হলফনামা দিয়ে বলে দেওয়া হয়েছে, সারা ভারতবর্ষে যে এসআইআর হচ্ছে 12টি রাজ্যে, তার মধ্যে 11টি রাজ্যে কোথাও কোনো সমস্যা নেই, একমাত্র সমস্যার জায়গা পশ্চিমবঙ্গ। এখানে হুমকি চলছে, রাজনৈতিকভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে, গুন্ডাগার্দি চলছে, এবং এই সমস্ত কিছুর মূলে রয়েছেন মাননীয়া। সেই হলফনামা জমা পড়েছে, সেই নিয়ে প্রশ্ন হবে, এবং রাজ্য সরকার, রাজ্য প্রশাসন এই এসআইআরটাকে থমকে দেওয়ার জন্য, স্তব্ধ করে দেওয়ার জন্য যে বারে বারে প্রতি পদে এখানে ঘেঁটে দেওয়ার চেষ্টা করছে, এই চিঠিগুলো কিন্তু তার প্রমাণ। এইগুলো ডকুমেন্টেড হয়েই কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের সামনে জমা পড়বে এবং এর বেসিসেই কিন্তু চাপটা দেওয়া হবে। ফলে যুদ্ধংদেহী মনোভাবে পৌঁছে গেছে ইলেকশন কমিশন, এবং যে ঘুঘু বারবার ধান খেয়ে গেছে তার জন্য সুন্দর করে
ফাঁদের ব্যবস্থা করা হচ্ছে যাতে রাজনৈতিকভাবে তুমি ভাই জিতে নাও, আমার কিছু বলার নেই, কিন্তু ওই ভোট চুরি করে জিতবো আর তারপর উন্নয়ন আমাদের পাশে আছে, মানুষ আমাদের পাশে আছে, না, ইলেকশন কমিশন এবারে কিন্তু সেই জায়গাটা করতে দেবে না। ফলে দুটো মেজর স্পট যেটা নিয়ে আপনাদের সন্দেহ ছিল, আপনাদের প্রশ্ন ছিল যে যতই এসআইআর হোক, যত যাই হয়ে যাক, তো ভোটের দিন ঠিক লুট করে নেবে, কাউন্টিংয়ে ঠিক লুট করে নেবে, সেই জায়গাটা ইলেকশন কমিশনও ধরেছে এবং সেইগুলোর যা যা ফাঁক ফোকর আছে বোঝানোর চেষ্টা করছে। ডেফিনেটলি একটা কঠিন প্রসেস, এরপরেও ফাঁক থাকবে, কিন্তু ইলেকশন কমিশনের মনোভাব যেটা, যে না আমরা স্বচ্ছ ভোট করাবো, সেই মনোভাবটা কিন্তু অনেক কিছু পজিটিভ করে দিচ্ছে। কি বলবেন ইলেকশন কমিশনের এই সদর্থক পদক্ষেপ নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।